আসসালামু আলাইকুম বন্ধুরা, এক্সট্রা এডুকেয়ারের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মানারাম জাওদাত, এমবিবিএস ফার্স্ট ইয়ার, পাবনা মেডিকেল কলেজ। তো আমরা জেএসসি অর্থাৎ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি, এই অধ্যায়ের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুইটা লেকচার আলোচনা করেছিলাম, অর্থাৎ মাইটোসিস এবং মাইটোসিস বিভাজনের প্রথম দুটি পর্যায় বা প্রথম দুটি ধাপ। তো আজকে আমরা মাইটোসিস বিভাজনের বাকি অংশটুকু মানে শেষ তিনটি ধাপ আলোচনা করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। প্রথমেই যে ধাপটা আসবে আজকে প্রথমেই, সেটা হলো মেটাফেজ। গতদিন আমরা পড়েছিলাম মেটাফেজ ধাপ। প্রো মানে কিন্তু আগে, মেটাফেজ মানে মেটাফেজের আগে, তার মানে আজকে অবশ্যই তার পরের ধাপটা অবশ্যই মেটাফেজ আছে। তো মেটাফেজ ধাপটা কিরকম হয়, আজকে মোট তিনটা ধাপ থাকবে: মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই তিন ধাপের মধ্যে প্রথমে মেটাফেজ ধাপটাই কি হয়, যদি এইরকম একটা কোষ কল্পনা করি, কোষের মাঝখানে আমরা গতদিন দেখেছিলাম মেটাফেজ ধাপের শেষ পর্যায়ে নিউক্লিয়ার যে মেমব্রেনটা থাকে আর নিউক্লিওলাসটা, এই দুইটা জিনিস বিলুপ্ত হতে শুরু হয় এবং প্রায় বিলুপ্ত হয়ে যায়। তো মেটাফেজ ধাপে এসে আমরা দেখবো এই দুইটা একেবারেই বিলুপ্ত হয়ে গেছে, অর্থাৎ কোষের মধ্যে নিউক্লিয়ার পর্দা আর নিউক্লিওলাসটা নাই। তাহলে কি আছে, ওই যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছিল, শুধুমাত্র স্পিন্ডল যন্ত্রটা আছে। কিরকম, এইরকম স্পিন্ডল যন্ত্র। গতদিন একটু ওভাল শেপ ছিল, আজকে একটু পরিবর্তন করে আঁকলাম তোমাদের বইয়ের সাথে যাতে সামঞ্জস্য থাকে, সেই জন্য পরে যাতে বুঝতে সমস্যা না হয়। তো স্পিন্ডল যন্ত্রের সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার আটকে থাকে, আমরা জানি। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা এই জায়গায় ধরলাম আটকে আছে। এখানে একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বা ক্রোমাটিড আর কি। এখানে একটা সেন্ট্রোমিয়ার আটকে আছে, ক্রোমাটিড, আর এখানে একটা আটকে আছে। তো মেটাফেজ ধাপে মোটামুটি এইটুকুই ঘটে। তো মেটাফেজ ধাপে তাহলে কি কি বৈশিষ্ট্য পাওয়া যায়? এক নম্বর বৈশিষ্ট্য, সেটা হলো এই সময়ে যে ক্রোমাটিড গুলো থাকে সেগুলো বিষুবীয় অঞ্চল, স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। বিষুবীয় অঞ্চল মানে হলো মাঝখানের অঞ্চল বা মাঝখান বরাবর, আর মেরু অঞ্চল মানে দুইটা প্রান্ত বরাবর, দুই মেরু, উপরের মেরু আর নিচের মেরু। যেরকম আমরা পৃথিবীর মানচিত্রে দেখি, উত্তর মেরু থাকে, দক্ষিণ মেরু থাকে, আর মাঝখানের অঞ্চলটা বিষুবীয় অঞ্চল। তো এখানে ক্রোমোজোমগুলো বা ক্রোমাটিডগুলো মাঝ বরাবর থাকে, তাই এই সময় এই স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর ক্রোমোজোমগুলো অবস্থান করে। তো আমরা সংক্ষেপে পয়েন্টটা লিখে রাখি যে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এটা একটা পয়েন্ট, আমি জাস্ট সংক্ষিপ্ত শুধু পয়েন্টটুকু লিখছি, তোমরা বই পড়লে আশা করি বিস্তারিত বুঝে যেতে পারবে। তো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। আর আরেকটা কি, একটু ট্রিক্স আছে, সেটা হলো মেটা থেকে আমরা বলতে পারি মোটা, অর্থাৎ মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা হয় এবং খাটো হয়। এটা কিন্তু এমসিকিউ এর জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে খাটো ও মোটা সবচেয়ে বেশি হয় কোন ধাপে ক্রোমোজোমগুলো? উত্তর হবে মেটাফেজ ধাপে। এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো, মোটা দিক। তো এই মোটামুটি ছিল মেটাফেজ ধাপ। এবার অ্যানাফেজ ধাপে যাবে, তো তখন কি দেখা যাবে সেটা একটু খেয়াল করি। অ্যানাফেজ ধাপে যখন আসলো, তখন মেটাফেজ ধাপটা হলো মাঝের ধাপ। তো আমরা সাধারণত এইটুকু মানে আরেকটা ট্রিক, যে একদম মাঝ বরাবর যখন যাবে তখনই তো ক্রোমোজোমের মূল বিভাজনটা হবে, অর্থাৎ মেটাফেজ ধাপেই সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হতে শুরু হবে।
আর অ্যানাফেজ ধাপে এসে সেন্ট্রোমিয়ারটা একদম বিভক্ত হয়ে যাবে, অর্থাৎ মাঝ বরাবর ভেঙে যাবে সেন্ট্রোমিয়ারে। তখন কি হবে, এই এক পাশের ক্রোমাটিডগুলো একদিকে যাবে, এক মেরুর দিকে, আর আরেক পাশের ক্রোমাটিডগুলো আরেক মেরুর দিকে চলে আসবে। তখন কি রকম হবে, অনেকটা এইরকম সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে যে বিভক্ত ক্রোমাটিড গুলো আছে সেটা বললাম এই দুইটা মেরু, উপরের মেরু, এটা নিচের মেরু। তো অর্ধেক এই মেরুর দিকে চলে যাচ্ছে আর অর্ধেক নিচের দিকে, অর্থাৎ বিপরীত মেরুর দিকে চলে আসছে। অর্থাৎ অ্যানাফেজ ধাপে আমরা দেখতে পারি যে স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোমগুলো লেগেছিল সেই তন্তুগুলোই এক মেরুর দিকে এক অর্ধেক যাচ্ছে এবং অন্য মেরুর দিকে অন্য অর্ধেক চলে আসছে সেন্ট্রোমিয়ারের বিভক্তির মাধ্যমে। তাহলে এই পর্বে বা এই ধাপে মেইনলি কি ঘটে, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। সেন্ট্রোমিয়ারের বিভক্তি ঘটে। আর কি আমরা দেখতে পাই যে ক্রোমাটিড গুলো বিভক্ত হয়ে যে অপত্য ক্রোমোজোম গুলো সৃষ্টি হয় সেগুলো দুই মেরুর দিকে, দুই বিপরীত মেরুর দিকে চলতে থাকে। তাহলে ক্রোমাটিডের বিভক্তিও ঘটে এই ধাপে। যেহেতু সেন্ট্রোমিয়ার বিভক্তি হয় এই ক্রোমাটিডও একই সঙ্গে বিভক্ত হয়ে যায়। 3 নম্বর পয়েন্টটা কি, এ সময় এই অপত্য ক্রোমোজোম গুলো বা ক্রোমাটিড গুলো দুই মেরুর দিকে চলতে থাকে, দুই বিপরীত মেরুর দিকে চলতে থাকে। তো এই সময় ক্রোমোজোম গুলো ভি, এল, জে, আই ইত্যাদি আকৃতি ধারণ করে। অর্থাৎ আমরা যদি এই রকম এই চিত্রটাকে একটু বড় করে দেখি তাহলে দেখতে পাবো এই একটা ক্রোমাটিডের বাহু, এই একটা বাহু, আর মাঝখানে সেন্ট্রোমিয়ার। এটা কিন্তু ইংরেজি ভি এর মতো। সেন্ট্রোমিয়ারটা যদি আরেকটু এই পাশে সরে যেত, এই পাশে সরে যেত এই দিকে, আর আরেকটা বাহু একটু বড় হতো, তাহলে কিন্তু সেটা জে এর মতো আকৃতি হতো। তো এই অ্যানাফেজ ধাপটায় ক্রোমাটিড গুলো বিভক্তির ফলে এরকম বিভিন্ন আকৃতি তৈরি হয়। কিরকম আকৃতি হতে পারে, ইংরেজি ভি, এল, জে এবং আই এর মতো আকৃতি ধারণ করে। তো অ্যানাফেজ ধাপের মেইন পয়েন্ট মোটামুটি এইগুলোই। তো বইয়ের এইগুলোর বিস্তারিত দেওয়া আছে, তোমরা বই পড়লে আরো বিস্তারিত জানতে পারবে। তো এবার টেলোফেজ ধাপে কি হয়, টেলোফেজ ধাপটা একদম শেষ ধাপ। তো একদম শেষ ধাপে কি হবে, দুইটা কোষ তৈরি হবে, অর্থাৎ দুইটা নিউক্লিয়াস তৈরি হবে। তো দুইটা নিউক্লিয়াস তৈরি হওয়ার জন্য এই যে এই এক মেরুতে যে ক্রোমাটিড গুলো গেল আর এক মেরুতে যে ক্রোমাটিড গুলো গেল, এই দুই মেরুতে দুইটা নিউক্লিয়াস তৈরি হতে হবে। তো এই ক্রোমাটিড গুলো তাহলে আবার আগের মতো ক্রোমাটিনে পরিণত হবে। যেহেতু আমাদের কোষ যে তৈরি হবে সেই কোষটাতে, নতুন কোষটাতে তো ক্রোমাটিন থাকবে, ক্রোমাটিড বা ক্রোমোজোম থাকবে না। তাহলে কিরকম হবে ব্যাপারটা, এইরকম। অর্থাৎ এই মেরুতে যে ক্রোমাটিড গুলো বা অপত্য ক্রোমোজোম গুলো গেল, এই ক্রোমাটিড গুলোকে এখন আমরা অপত্য ক্রোমোজোম বলবো। অর্থাৎ ক্রোমাটিড গুলো বিভক্ত হয়ে গেছে, ক্রোমাটিড গুলো বিভক্ত হওয়ার ফলে অপত্য ক্রোমোজোম তৈরি হয়। তো অপত্য ক্রোমোজোম গুলো যে তৈরি হলো সেইগুলো দুই পাশেরটা দুই মেরুতে একীভূত হবে এবং পানি শোষণ করবে। পানি শোষণের ফলে অনেকটা কুণ্ডলী আকৃতি, আগের মতো একটু চিকন আর কুণ্ডলী আকৃতি ধারণ করবে। আবার এই পাশেও যে অপত্য ক্রোমোজোম গুলো এসেছিল সেইগুলো কিছুটা কুণ্ডলী আকৃতি ধারণ করে। আর এতক্ষণ কিন্তু নিউক্লিওলাস বা নিউক্লিয়ার পর্দা ছিল না। তো নিউক্লিওলাস বা নিউক্লিয়ার পর্দা যেহেতু ছিল না, কিন্তু এখন নতুন কোষ হবে, তাই নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস তৈরি হতে হবে। তো এই জন্যে নতুন করে নিউক্লিওলাস দুই মেরুতেই এবং দুই মেরুতেই দুইটা নিউক্লিয়ার পর্দার আবির্ভাব ঘটে থাকে। ফলে দুইটা কিন্তু নতুন নিউক্লিয়াস তৈরি হয়ে যায় দুই মেরুতে।
এবং এন্ডোপ্লাজমিক জালিকার কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হতে থাকে এই মাঝ বরাবর। এন্ডোপ্লাজমিক জালিকার কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এই মাঝ বরাবর জমা হতে থাকে, অর্থাৎ ফলে কোষ প্রাচীর যাতে তৈরি হয় দুইটা কোষ আলাদা হতে পারে। আর স্পিন্ডল যন্ত্রটা যে ছিল সেটা তাহলে কি হবে, স্পিন্ডল যন্ত্র, এখন তো কোষ বিভাজনের কাজ শেষ, তো স্পিন্ডল যন্ত্রটা সাধারণত বিলুপ্ত হওয়া শুরু হবে। এই যে সাধারণত বিলুপ্ত প্রায় স্পিন্ডল যন্ত্র। বিলুপ্ত প্রায় স্পিন্ডল যন্ত্র, তাহলে এই পর্বের কি কি বৈশিষ্ট্য পাওয়া গেল? দুই বিপরীত মেরুতে ক্রোমোজোমগুলো জমা হয়। অপত্য ক্রোমোজোমগুলো জমা হয়। আর প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, সেন্ট্রিওল সৃষ্টি হয়। তাহলে প্রাণী কোষে সেন্ট্রিওল, প্রাণী কোষের ক্ষেত্রে, উদ্ভিদ কোষে আমরা জানি সেন্ট্রিওল সাধারণত থাকে না। আর আরেকটা কি হবে, এই যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দার পুনরায় আবির্ভাব ঘটে, অর্থাৎ নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা আবার নতুন করে আবির্ভূত হয়। তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের একদম প্রথমে প্রোফেজ ধাপের আগে যে একটা কোষ ছিল সেইখান থেকে ধাপে ধাপে একদম শেষে গিয়ে দুইটা অপত্য নিউক্লিয়াস অর্থাৎ দুটি কোষ তৈরি হলো। তো এই ছিল মোটামুটি মাইটোসিস কোষ বিভাজন। তাহলে এই টেলোফেজ ধাপের মাধ্যমে আমাদের মাইটোসিস বিভাজনটা ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনের পর্যায়টা শেষ হয়ে গেল। সাইটোপ্লাজম কিন্তু এখনো বিভক্ত হয় নাই, অর্থাৎ সাইটোপ্লাজম কিন্তু একই আছে, নিউক্লিয়াস দুইটা হয়ে গেছে। তো ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন তাহলে শেষ হলো। এখন যে পর্যায়টা হবে সেটা হলো সাইটোকাইনেসিস, অর্থাৎ সাইটোপ্লাজমটা আবার বিভক্ত হয়ে যাবে। তো এটা কিভাবে হয়, সাধারণত উদ্ভিদ কোষের ক্ষেত্রে একরকম আর প্রাণী কোষের ক্ষেত্রে অন্যরকম। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস টেলোফেজ পর্যায়ে থেকেই শুরু হতে থাকে। তো সেই কারণেই আমি টেলোফেজ পর্যায়ে কিন্তু মাঝখান দিয়ে কিছু ডট ডট দিয়েছি, এইগুলো আসলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশগুলো একদম মাঝ বরাবর জমা হয়ে যায় টেলোফেজ পর্যায়ের শেষে। পরবর্তীতে কি হয়, এইগুলো পরস্পর মিলিত হয়ে কোষ প্লেট তৈরি করে। প্রথমে এরকম কিছুটা থাকে, এটা হলো কোষ প্লেট। আর অপত্য নিউক্লিয়াস গুলো তো আছেই। এই কোষ প্লেট গুলো পরে আবার মিলিত হয়ে একদম কোষ প্রাচীর তৈরি করে ফেলে। এই যে কোষ প্রাচীর হয়ে গেল, ফলে দুইটা কোষ কিন্তু তৈরি হয়ে গেল। এইটুকু একটা কোষ, এই একটা আর এই একটা, তাহলে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়ে গেল এবং এইভাবে সাইটোকাইনেসিসটা শেষ হয়ে যায়। তাহলে সাইটোকাইনেসিস কিন্তু একটু সংক্ষিপ্ত পর্যায়ে। টেলোফেজ ধাপের শেষেই সাধারণত শুরু হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো এসে জমা হয় এবং সেগুলোই পরবর্তীতে মিলিত হয়ে কোষ প্লেট এবং এক পর্যায়ে কোষ প্রাচীর গঠন করে। যেই কোষ প্রাচীর গঠন করে ফেললো তখন কিন্তু দুইটা কোষ আলাদা হয়ে গেল। আর প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, এটা সাধারণত উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখেই বোঝা যাচ্ছে উদ্ভিদ কোষ। প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, প্রাণী কোষটা তো একটু উদ্ভিদ কোষের চেয়ে কিছুটা সাধারণত গোলাকৃতির হয়। তো প্রাণী কোষেও এর আগের যে পর্যায়টা ছিল পাঁচটা পর্যায়, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই পাঁচটা পর্যায়ের মাধ্যমে নিউক্লিয়াসের বিভাজন অর্থাৎ ক্যারিওকাইনেসিসটা অলরেডি সম্পন্ন হয়ে গিয়েছে।
ফলে দুই প্রান্তে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে যায় প্রাণী কোষেও। এখন অনেকটা একদম প্রথমে যেটা পড়ানো হয়েছে অ্যামাইটোসিস বিভাজন, সেইটার মতো করেই প্রাণী কোষটা বিভক্ত হয়। অর্থাৎ প্রথমে একটা খাঁজ তৈরি হয় কোষ প্রাচীরের মাঝ বরাবর, সেই খাঁজটা পরবর্তীতে আরো গভীর হতে থাকে এবং এক পর্যায়ে দুইটা খাঁজ মিলিত হয়ে দুইটা আলাদা আলাদা কোষ তৈরি হয়ে যায়। তাহলে এই একটা কোষ পাওয়া যায়, এই একটা কোষ পাওয়া যায়। তো এইবার কিন্তু সাইটোপ্লাজমও বিভক্ত হয়ে গেছে, সাইটোপ্লাজমও দুই ক্ষেত্রেই সাইটোপ্লাজমও বিভক্ত হয়ে যায়, অর্থাৎ সাইটোকাইনেসিস ধাপটাও শেষ হয়ে যায়। তাহলে একদম সার্বিকভাবে কি দেখা যায়, ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ, এর মাধ্যমে নিউক্লিয়াস দুইটা আলাদা হয়ে গেল, দুইটা নিউক্লিয়াস তৈরি হলো এবং তারপর সাইটোকাইনেসিস শুরু হলো, যার ফলে সাইটোপ্লাজমও বিভক্ত হয়ে গেল। এবং ফলে কি হলো, একদম প্রথমে ছিল একটা কোষ, সেখান থেকে এই দুইটা বিভাজনের মাধ্যমে দুইটা কোষ তৈরি হয়, একটা কোষ থেকে দুইটা কোষ হয়ে গেল, অর্থাৎ কোষের সংখ্যা বেড়ে গেল। তো এইভাবে আমাদের দেহ কোষের সংখ্যা বাড়িয়ে দেয় মাইটোসিস বিভাজন। তো মাইটোসিস বিভাজন অনেকটা মানে এই রকমই, টোটালটা তোমরা যদি বইয়ে পড়ো আর একটু ভালো করে জানতে পারবে। আর আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা আশা করি মিওসিস বিভাজন পড়াতে পারবো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের আশেপাশে যদি এই জেএসসি ক্লাসের তোমাদের কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন থেকে থাকে তাকে শেয়ার করলে অবশ্যই তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হবে। তো আজ এই পর্যন্তই, এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।